গতকালই আমরা দেখেছি ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা, আর আজ বিধাননগর পুর নিগমের মেয়র পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী। আজ আচমকা বিধাননগর পুরসভায় গিয়ে পদত্যাগ। ঠিক কি কারণে? তিনি বলছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদত্যাগ কৃষ্ণা চক্রবর্তী। শোনাই আগে আপনাদের। 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশ সমান। বললাম না দিদি, আপনি ইমোশনাল হয়ে গেছেন। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তোমার সঙ্গে কথা হচ্ছিল দীর্ঘক্ষণ। আচমকা তিনি এলেন, বিধাননগর পুর নিগমে এসে পদত্যাগ করলেন। নিউজ 18 বাংলার মুখোমুখি কৃষ্ণ চক্রবর্তী তিনি জানালেন যে তিনি ব্যক্তিগত কারণেই ইস্তফা বা পদত্যাগ করেছেন। কিন্তু কোথাও শুধু কি ব্যক্তিগত কারণ, তার এই কান্নার পিছনেই লুকিয়ে রয়েছে কিছু ইঙ্গিত। কি তবে ব্যক্তিগত কারণ বললেও কিন্তু একাধিক বিষয় কিন্তু এর মধ্যেই জল্পনা উঠে আসছে। তার কারণ তিনি যে পদত্যাগ করলেন তার আগে যখন ভরাডুবি হলো তৃণমূল কংগ্রেসের, তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর বিধানসভা ক্ষেত্রে যিনি বিধায়ক তথা মন্ত্রী শারদ মুখোপাধ্যায় তার সঙ্গে পৌরসভা প্রশাসনিক বৈঠকে বসেছিলেন, কিভাবে পৌর পরিষেবা দেয় সে সমস্ত নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু হঠাৎ করে যে গতকাল রাত পর্যন্ত পৌর নিগমের কাজ করলো, আজকে সকালবেলা আচমকা পদত্যাগ করলো। এখানেই কিন্তু জল্পনা তিনি বাড়াচ্ছেন। একদিকে যেমন দলের মধ্যে দলীয় কন্দল রয়েছে, দুটি ভাগে ভাগ হয়ে যায় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তিনি দাবি করছেন যে তিনি এখানে এই পরিস্থিতিতে বর্তমানে তিনি বিধায়ক হিসাবে যিনি আছেন সেখানে কাজ করতে পারছেন না। এছাড়া অন্য কিছু বললে বক্তব্য তিনি তুলে ধরছেন, যেগুলো একাধিক কাউন্সিলর থেকে শুরু করে যারা এমআইসি তারা কিন্তু পৌরসভায় আসছে না, ফলে কাজ করতে সমস্যা হচ্ছে। কোথাও গিয়ে তিনি একটা মনে করছেন যে বিরোধী আসনে থেকে এইভাবে পৌরসভায় বসে মেয়র পদে থাকা যায় না। নিজেই সেই কারণে পদত্যাগ করলেন আজকে, এবং পৌরসভায় তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে পৌরসভায় আসে এবং এসে সেখানে পদত্যাগ করে। অর্থাৎ একদিকে যেমন মেয়র ফিরহাদ হাকিম হাঁটলেন, তার উল্টো দিকে কৃষ্ণা চক্রবর্তী আরেক মেয়র তিনি একই পথেই হাঁটলেন। তিনি পদত্যাগ পত্র দিলেন এবং প্রশাসনিক হাতে তার তুলে দিলেন, এবং গতকাল রাত পর্যন্ত তিনি পৌরসভার কাজ করছেন। আজকে আচমকা পরিবারের সঙ্গে কথা বলেন, তারপরে এই দলীয় সিদ্ধান্ত নেয়। দল এই বিষয়ে কি বলেছে গোটা বিষয় জানতে চাইলে তিনি জানা দলীয় বিষয় সেগুলো এখনো প্রকাশ তিনি আনবেন না। দলকে এই বিষয়ে গত দুদিন আগে লক্ষ্য করা ছিল ওয়াই ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ ছিল সেখানে তিনি গিয়েছিলেন ধর্ণা মঞ্চে, এবং সেখানে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী তাকে গোটা বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু সে সময় তিনি কোনো সম্মতি দেননি। কিন্তু দেখা গেল পরিবারের সঙ্গে কথা বলার পরবর্তী ক্ষেত্রে আজকে তিনি পদত্যাগ করলেন এবং পৌর কমিশনার তার হাতে পদত্যাগ পত্র তুলে দিলেন। আর এখানেই কিন্তু জলপথ, একদিকে দলীয় ভাঙন, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দুটি দলে ভাগ হয়ে বিভক্ত হয়ে যাওয়া, অন্যদিকে এই বর্তমান পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে তিনি অন্য সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে যারা এমআইসি তারা আসছেন না, কাজ করতে পারছে না। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তিনি পদত্যাগ করলেন, যদিও কোটা কারণ তিনি ব্যক্তিগত বলে এমনটাই উল্লেখ করলেন। কথাও তিনি বললেন, তিনি স্পষ্ট জানালেন ভালো লাগছে না, ব্যক্তিগত কারণেই পদত্যাগ। কিন্তু কোথাও যেন তার এই ব্যক্তিগত কারণের পিছনেও অনেক কিছুই ইঙ্গিত লুকিয়ে রয়েছে। এবং একথা বলা যায়, রাজ্যে এখন সম্পূর্ণ নতুন রাজনৈতিক পরিস্থিতি, বিজেপি সরকার ক্ষমতায়, একের পর এক তৃণমূলের কাউন্সিলর তারা গ্রেফতার, এবং আমরা দেখছি বিভিন্ন পুরো বোর্ডগুলো, পুরো সভাগুলো সেখানে কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ছে পুরো বোর্ড। সেই পরিস্থিতিতে কোথাও গিয়ে কৃষ্ণা চক্রবর্তী দিশেহারা হয়ে পড়ছিলেন। রাজনীতি কোনো গল্প, কোনো পালা বদল না, এটা আমি অনেক আগেই করেছি। কোনো ব্যক্তিগত কোনো আলোচনা বা কিছু নেই, আমি আমার নিজস্ব সিদ্ধান্ত। কেন চাপ দেব? আমি চাপ পাওয়ার মেয়ে ফাং হয়ে গেছে, এখানে বসে থাকার কোনো মানে হয় না। তাছাড়া আমার ভাল লাগছে না এইভাবে, আমি কাজের লোক, আমি কাজ খুঁজি, সেটাই আমার সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি মেয়র থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার। রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না, যা যা নিয়ম সেটাই করেছি, নিয়ম মেনে আমি কাজ করেছি। এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো কথা হলো? আমি এটা বলতে পারি সবার সঙ্গে আমার কথা হয়েছে, কাজ করতে পারছিলাম তাই বলবো না। কাউন্সিলর আসছে না, কেউ একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণে মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারি। আমার ব্যক্তিগত, এটা আমার কারোর সঙ্গে আলোচনা করার তো কোনো বিষয়বস্তু নেই।
আমার যেখানে যা করার আমি সব করেছি। আমার বক্তব্য যে আমি কি করবো, আমি কি ঢাক বাজাবো, না আমার পাবলিসিটির জন্য আমি লোককে বলবো দাঁড়াও আমি পদত্যাগ করছি, সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণে। এবং আমি কাউন্সিলর হিসেবে মানুষের আরও বেশি যতদিন আছি কাজ করতে পারবো। একটা সরকার আসছে এবং সমস্ত মানুষের মধ্যেই একটা অন্যরকম ভাব, অতএব আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটাতে এখন আর কমফর্ট ফিল করছি না। একান্ত ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন জানিয়েছেন নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে কৃষ্ণা চক্রবর্তী। কৃষ্ণা চক্রবর্তীকে যখন তার সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হয়, তিনি সে বিষয়ে কি জানেন নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে আমাদের প্রতিনিধিকে শুনুন আপনারা। হঠাৎ এই পরিকল্পনা কেন? আমার নিজের ব্যক্তিগত ব্যাপারকে আপনি সবাইকে বলবেন? পাবলিসিটির জন্য আমি কোনো কাজ করি না, আমি কাজে বিশ্বাস করি। দলের মধ্যে কি কোনো এই গোন্দল তৈরি হচ্ছে, দুটি ভাগ হলো, এই কারণে কি কোথাও জল্পনা? আবার কে ভাগ হলো আর কে যোগ হলো এটা দেখার দায়িত্ব আমার নয়। পাওয়ার আমার কাছে অনেক দেখেছি এবং পাওয়ার যেদিন ছিল না সেদিনও লড়াই করে ক্ষমতায় আমরা এসেছি। পৌরসভায় শারদ মুখোপাধ্যায় বৈঠকে ছিলেন, আপনিও ছিলেন, তাহলে হঠাৎ আপনি বৈঠক ছিলেন? বৈঠকের সঙ্গে আমার কি সম্পর্ক আছে? উনি এসছেন, উনি বিধায়ক হয়েছেন, ওনার শুভেচ্ছা জানিয়েছি। সম্পত্তির পরিমাণ নিয়ে হিসাব করছে পদত্যাগ। এখন ঠিক আছে, করতে বলুন না, আমি ওয়েলকাম করছি। আমার সবটা আমাদের দেখানো, আমার সম্পত্তি কত, আমার ছেলের কত, আমার মেয়ের কত, আমার হাজবেন্ডের কত। পদত্যাগ করলেন, মন খারাপের জায়গা আছে? না, মন খারাপ নেই, নিজে থেকে করেছি, মন খারাপ কি? আবার কি ভোটে লড়বেন? সেটা আগামী দিন বলবো। আমি ব্যক্তিগত কৃষ্ণা চক্রবর্তী, আমার কাউকে নিয়ে ভাবা নেই, আমি আমার নিজেকে নিয়ে ভাবি। আমি কি করব আগামী দিন আপনাদের জানিয়ে দেবো। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে দিনের পর দিন বেআইনিভাবে ফুটপাত দখল করে রমরমিয়ে ব্যবসা চলছে বিভিন্ন জায়গায়। এ রাজ্যের বিভিন্ন জায়গায়, শহর কলকাতায় বিশেষ করে ফুটপাথে দখলদারি হটাতে হবে, হুঁশিয়ারি দিলেন বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ মুখোপাধ্যায়। মালিক কোনোদিন আগুনে মরেনি, মালিক কোনোদিন মরেনি আজ অব্দি, সব মরে যায় ওয়ার্কার। কম পয়সা মাইনে দেয় আপনাদের। लाइसेंस है ये बंद कर दो, बंद कर दो। आप अपना टाका फेरत कीजिए। इसका लाइसेंस है? लाइसेंस कोलकाता चार्ट के नाम से है, उसका पास लाइसेंस। এই জায়গাটা কার? এই জায়গাটা কার? এই বাইরে কিছু থাকবে না, আপনি করতে হলে সব ভেতরে যা করতে হবে লাস্টে ভেতরে করবেন। ফোন নাম্বার তো ভালো ठीक है। और बाहर चूल्हा जल रहा है, इसका फायर लाइसेंस नहीं है, आप बंद करो। প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বিধায়ক শারদ মুখোপাধ্যায় হাতে ডায়েরি নিয়ে তিনি নথিবদ্ধ করছেন এবং সরাসরি প্রশ্ন করছেন যে কোনো ফায়ার লাইসেন্স কি আছে, পারমিশন আছে কারো? কোনো কিছু উত্তর দিতে পারছেন না ব্যবসায়ীদের। এইভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ফুটপাত দখল করে রমরমিয়ে ব্যবসা চলছে দিনের পর দিন। বড় সড় বিপদ ঘটতে পারে, বড় সড় দুর্ঘটনা হতে পারে, দায় নেবে কে? ये बंद कर दो। কিন্তু কোন রকম সদুত্তর দিতে পারছে না। সরকার যে বেআইনি ভাবে এইভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক দোকান, জানিয়ে কিন্তু এই প্রশ্নটাই উঠছিল বারবার, যেখানে বড় ধরনের দুর্ঘটনা হলে কে দায়ভার নেবে। একদিকে দেখা যাচ্ছে মেয়র কৃষ্ণা চক্রবর্তী যখন পদত্যাগ করছে, অন্যদিকে কিন্তু বিধাননগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা মন্ত্রী শারদ মুখোপাধ্যায় একেবারে দাবাং মুডে সল্টলেক সিটি সেন্টার এই সমস্ত লাগোয়া একাধিক ফুটপাতে দখল করে ব্যবসা করছে বলে এমনটা অভিযোগ। না, ব্যবসায়ীরা কি জানাচ্ছে? কাদের ছত্রছায়ায় তারা সেখানে বসেছে ফুটপাত দখল করে ব্যবসা করতে? দেখো, ব্যবসায়ীরা কোন রকম শব্দ দিতে পারছে না, কাদের ছত্রছায়া বসেছে এবং কারা বসিয়েছে এই গোটা বিষয় কিন্তু তারা নিজেরাই স্পষ্ট করছে না। সেই সময় বিধায়ক নিজে সময় ডায়েরি বের করে নামটা নথিভুক্ত করে এবং হুঁশিয়ার দিন এইভাবে যে দোকানে কোনোভাবে পারমিশন নেই, এই দোকানে ফায়ার লাইসেন্স নেই, কোনোদিন বড় দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে, কিভাবে বসানো হচ্ছে দোকানগুলো, কে পিছনে কারা রয়েছে, যেখানে রাস্তার উপরে রান্না চলছে, যে কোনোদিন দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে এবং আজ
আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হলো, যদি না তোলে তাহলে কালকের পরে এই সমস্ত দোকান কিন্তু বন্ধ করে তুলে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, এমনটা বলা হয়। তার কারণ এই কেষ্টপুর থেকে বাইরের একাধিক মানুষজন যারা 85,000 থেকে 1 লাখ টাকা প্রত্যেক দোকান পিছু এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন তুলসী সিনহা তার বিরুদ্ধে অভিযোগ করছেন। তিনি এখান নিয়ে বসিয়েছিল মাসে 10 থেকে 15,000 টাকা দিত। এই অভিযোগ করছে খোদ বিধায়ক শারদ মুখোপাধ্যায় মন্ত্রী, তিনি অভিযোগ করছে পয়সার বিনিময়ে কিন্তু এইভাবে ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে। যে কোনোদিন বড় দুর্ঘটনা ঘটলে ড্রাইভার কে নেবে সেই প্রশ্ন হচ্ছে। ব্যাঙের ছাতার মতো সরকার জুড়ে এভাবে বেআইনিভাবে দোকান বসানো হচ্ছে, যেখানে সেখানে যত্রতত্র রান্না চলছে, যার ফলে যে কোনো দিন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একদমই 2 घंटा को टाइम, 2 घंटा के बाद मेरे को आगे मार मालिक কোনোদিন আগুনে মরেনি, মালিক কোনোদিন মরেনি আজ অব্দি, সব মরে যায় ওয়ার্কার। কম পয়সা মাইনে দেয় আপনাদের। लाइसेंस है ये बंद कर दो, बंद कर दो, आप अपना टाका फेरत कीजिए। इसका लाइसेंस है, लाइसेंस कोलकाता चाट के नाम से है, उसका पास लाइसेंस। ये जगह का এই জায়গাটা কার? এই বাইরে কিছু থাকবে না, আপনি করতে হবে সব ভেতরে যা করতে হবে রাস্তা ভেতরে করবেন। ফোন নাম্বার তো ভালো 2 घंटा को टाइम, 2 घंटा के बाद मेरे को आगे मार। ফুটপাথে দখলদারি হঠাতে হুঁশিয়ারি, বিধাননগরে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, স্টলস লেকে ফুটপাত দখল হঠাতে হুঁশিয়ারি মালিক কোনোদিন মরেনি আজ বিধায়ক অব্দি। শারদ মুখোপাধ্যায়। একদিকে যখন বিধাননগরের যে ছবি আমরা তুলে ধরছি সেখানে দেখুন কিভাবে বেআইনিভাবে রমরমিয়ে ব্যাঙের ছাতার মতো বুঝে ওঠা ফুটপাত দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা। তারা বলছেন, তারা অভিযোগ করছেন স্থানীয় কাউন্সিলরকে টাকা দিতে হতো এই দোকান করার জন্য, তার বিনিময়। इसका लाइसेंस है, लाइसेंस कोलकाता चाट के नाम से है, उसका पास लाइसेंस। এই জায়গাটা কার? এই জায়গাটা কার? এই বাইরে কিছু থাকবে না, আপনি করতে হবে সব ভেতরে যা করতে হবে রাস্তা ভেতরে করবেন। ফোন নাম্বার তো ভালো ঠিক আছে। और बाहर चूल्हा কোনো চিঠি পাঠিয়েছে আপনার কাছে? এখন তিনি যদি আমাকে এখন অবধি পাঠাননি, তিনি যদি পাঠান তখন নিশ্চয়ই আপনারা সকলেই সেটা জানতে পারবেন। দিদি, গত অধিবেশনে যে রেজলিউশন হবে সেটাও বলেছে হলফনামা আকারে দিতে, এইটা কি সেটা কি দেওয়া হবে? মানে আইন মাফিক যেটা হবে, আইনের বাইরে আমরা কেউ নই, আমার আইনের ঊর্ধ্বেও আমরা কেউ নই, সেই রকমই আমরা সাবমিট করে দেব, কোনো অসুবিধা নেই। আমাদের যে লিগাল সেল আছে তারা করে দেবে। দিদি, একে করে কাউন্সিলর ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে পুরো পরিষেবা সেই ওয়ার্ডগুলোতে কি সমস্যা বা এটা তো অন্য প্রশ্ন, এই প্রশ্নে আমি উত্তর দেবো না চেয়ারম্যান হিসেবে। বাংলাটা ইংরেজি করো না, হিন্দিতে করো না। ওই তো বলো না, তোমরা করো না, তোমরা জানো, বলতে হবে কেন আর বাংলাটা করো। ঠিক আছে, আমি বললাম তো ন্যাশনাল প্রেস অমুক প্রেস কোনো দরকার নেই, আমি সাধারণ কথা বলবার জন্যই কালকে বলে দিয়েছিলাম যে এই ব্যাপারটা আমরা অফিসিয়ালি জানাবো। কেউ ওভার ফোন, কেউ একজন ফোন করেছেন, সেটা তো আমি এক একজনকে এক এক রকম বলতে পারবো না, সেই জন্যই সবাইকে ডেকেছিলাম। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি আস্তে আস্তে, তারও করবেন। হ্যাঁ সবাই দিচ্ছে। আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার বজবজে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে চোর স্লোগান। ধৃত 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন টিকাদার। সমীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সমীর, কি অভিযোগে গ্রেফতার মিঠুন টিকাদার?
প্রিয়াঙ্কা দেখাও বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে 20টি ওয়ার্ডের মধ্যে 20টি একটি ওয়ার্ড ছাড়া বাদবাকি 19টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সব লোকের কাউন্সিলররা জিতেছিল। তার মধ্যে বজবজ পৌরসভার 12 নম্বর ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর জিতে ঠিকাদার। এর আগেও মিঠুনের প্রতি গ্রেফতার হয়েছিলেন 2018 সালে অক্টোবর মাসে। দুর্গাপুজোতে ঝামেলা করেছিল, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল এবং তার পাশাপাশি তোলা এবং মারধর এবং নানা অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেই অভিযোগ ভিত্তিতেই তাকে অ্যারেস্ট করেছে বজবজ থানার পুলিশ এবং পুলিশ হেফাজতে নেবার জন্য আবেদনও করেছে কোর্টে এবং আজকে কোর্টে তাকে তোলা হয়েছে এবং এখনো রায় বেরোয়নি, রায় বেরোবে 2-1 ঘন্টার মধ্যে। এবং এই মিঠুন ঠিকাদারের বিরুদ্ধে বহু অভিযোগ আছে এবং মিঠুন ঠিকাদার সহ আরো কয়েকটি কাউন্সিলর আছে, তাদের বিরুদ্ধে এলাকার লোক অভিযোগ দিয়েছেন এবং এফআইআরও করেছেন। পুলিশ তদন্ত করে দেখছে, তাদেরকেও এর মধ্যে অ্যারেস্ট করা যাবে এবং এই তোলাবাজি, মারধর এবং গুলি চালানোর অভিযোগ এর বিরুদ্ধে রয়েছে মিঠুন ঠিকাদারের বিরুদ্ধে। বেশ, গত শনিবারই দিগন্ত পাল ও বিশ্বনাথ সাহা 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। কোথায়? কাটুয়া আদালতে তাদেরকে পেশ করা হয় এবং ধৃতদের 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। আজ ফের আদালতে পেশ করা হয়। একটু ছবিটা দেখাবো আপনাদের, দেখুন। আজ আবারও এই ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম, মারধর, 100 দিনের কাজের টাকা আত্মসাৎ, নানান অভিযোগ সামনে এসেছে। তাদেরকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হলো আজ। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শকদের, কাটোয়ায় যখন আজ আবারও আদালতে পেশ করা হলো, এই ছবিটা নতুন নয়। এর আগেও যেদিনকে এই 2 ধৃতকে আদালতে পেশ করা হয়েছিল, চোর স্লোগান দিয়েছিলেন স্থানীয়রা, নানান অভিযোগ, 100 দিনের টাকা আত্মসাৎ, দুর্নীতি, চুরি, কাটমানি, তোলাবাজি। আজকেও একই পরিস্থিতি, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। হ্যাঁ, একদম যেরকম তুমি বলছো ঠিক সেই রকমই, যে গত শনিবারের রাত্রে গ্রেফতার করে রবিবারের দিন যখন বিশেষ আদালতে কাটোয়া মহকুমা আদালত চত্বরে পেশ করা হয়, তখন কিন্তু সাধারণ মানুষ উত্তেজনায় ফেটে পড়ে এবং সেখানে রীতিমতো ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ইট ছোড়ে এবং মারধর করারও চেষ্টা করা হয়। দিগন্ত পাল এবং বিশ্বনাথ সাহাকে কোনো রকমে তারা আদালতে পেশ করেছিল। 4 দিন পুলিশ হেফাজত হয়ে আজকে যখন ফের আদালতে পেশ করা হয়, সেই সময় যে জনতা ছিল, সে ক্ষুব্ধ জনতা কিন্তু জনরোষ পরিণত হলো এবং সেই জনরোষের হাত থেকে বাঁচাবার জন্য প্রথম দিকে পুলিশ প্রিজন ভ্যানে করে ওদিকে জেল হেফাজতে হাজত থেকে এজলাসে পৌঁছায়। এজলাসে পৌঁছেও কিন্তু রেহাই পেল না, সেখানেও কিন্তু তাদেরকে মারধর করা হলো এবং এজলাসের দরজাতেই তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হলো। এই যে উত্তেজনা পরিস্থিতি হয়েছে, এটা কিন্তু পুলিশ আঁচও করেছিল, কেন্দ্রীয় বাহিনীও রেখে দিয়েছিল, পুলিশও পর্যাপ্ত ছিল, তবুও কিন্তু ধৃত 2 তৃণমূল জেলা নেতাকে জনতার রোষ থেকে বাঁচাতে পারলো না। এই মুহূর্তে বিচারক 4 দিনের ফের জেল হেফাজত দিয়েছে এক নেতাকে এবং বিশ্বনাথ সাহাকে 14 দিনের জেল হেফাজত করেছে। প্রিয়াঙ্কা, যে ছবিগুলো দেখাচ্ছি, ছবিগুলো আপনারা আজ প্রথম দেখছেন না। বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক, মনে আছে খোকন দাস, তাকে গ্রেফতার করা হয়েছিল কোথা থেকে? উত্তরপ্রদেশ থেকে। তার বিরুদ্ধেও তোলাবাজি, কাটমানি, চুরির অভিযোগ। তাকে যখন আদালতে পেশ করা হয় তখন চোর স্লোগান দেওয়া হয়। আজও একই রকম ভাবে চোর স্লোগান খোকন দাসকে লক্ষ্য করে স্থানীয়দের। গতকালের পর আজ ফের তুমুল স্লোগান। আজকের পরিস্থিতিটা আপনারা তুলে ধরছি, আরো ডিটেল জানার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, জনরোষ
গতকালের পর আজ ফের আমরা দেখছি আদালত চত্বরেই খোকন দাস, প্রাক্তন তৃণমূল বিধায়ক, যাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার বিরুদ্ধে নানান অভিযোগ, চুরি, কাটমানি, তোলাবাজি, আজও চোর স্লোগান। তুমি যেমনটি বলছিলে, দেখো যে তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাস, তাকে গ্রেপ্তারের পর পুলিশ এখন 6 দিনের হেফাজতে নিয়েছে এবং গতকাল তার বাড়িতে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় এবং আজ কাঞ্চননগরের বেলপুকুর যে বিধায়ক সহায়তা কেন্দ্র ছিল সেইখানে তল্লাশি চালানো হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এটা দলের নামে হলেও খোকন দাস নিজের নামে করে নিয়েছে এই বিল্ডিং। শুধু তাই নয়, এই বিল্ডিং এর কোনো প্ল্যান নেই এবং এই বিল্ডিং এ সকাল সকালই পুলিশ তাকে নিয়ে যায় ওদের হাত পেতেই এবং সেখান থেকে যখন বের করা হয় তখনই এলাকার বাসিন্দারা দিনের পর দিন এইভাবে সাধারণ মানুষকে ঠকিয়েছে খোকন দাস, আর চোর স্লোগান দিচ্ছেন তারা। বেশ, ও চোর, হেভিওয়েট খোকন চোর, তাই আমরা চোর চোর স্লোগান দিয়েছি। কারণ আমাদের এখানে সমস্ত লোকের জমি দখল থেকে আরম্ভ করে এর থেকে জেড পর্যন্ত সব চুরি করেছে খোকন দাস। 2021-এ ভোট পরিবর্তে হিংসার কারণে আমার হাজবেন্ডের টোটো নিয়ে যায়। 4 তারিখের আগে যখন দেখেছে যে আমরা হেরে যাব, তার আগে এখানে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। এখন ভেতরে 2টো টোটো আর একটা বাইক আছে আপাতত। এগুলো এখন তদন্ত করলে সব পাওয়া যাবে। আমরা চাইছি খোকন দাসের যেন শাস্তি হয়, আমার টোটোটা যেন আমি ফিরে পাই। 2021-এ আমরা যারা বিজেপি করেছিলাম, তাদের বিজেপি করার অপরাধে তাদের গাড়ি ঘোড়া সমস্ত বাড়িতে ঢুকে ভাঙচুর, বাইক ভাঙচুর, আমার নিজের নতুন টোটো নিয়ে চলে গেছে এবং সেটা এখন অঞ্চলের বিধায়ক অফিসে রেখে ওরা 4 তারিখের আগে সব পালিয়ে যায়। টোটো আমার ভিতরে আছে।